রান্না করে গিলতে বসতে হবে। রান্নার বাসনগুলো কে মাজবে শুনি? খুব খিদে লেগেছে মা, তাই খেতে বসেছি। আমি সব কাজ করছি। তা না হয় বুঝলাম, সব তরকারি কি একাই নিয়ে বসছিস নাকি? আমরা কি সবাই মরে গেছি নাকি? নাকি আমাদের খিদে নাই? কোথায় কতগুলো তরকারি নিছি মা, এই তো জাস্ট একটু ঝোল আর লেজটা নিছি। অকর্মা কোথাকার, মুখে মুখে কথা বলিস। 1 টাকা যার উপার্জন নেই, তার মাছ খাওয়ার ইচ্ছে কেমনে জাগে বুঝি না। মায়ের কথা শুনে মন খারাপ হয়ে গেল। মাছের লেজটা আবার উঠিয়ে রেখে প্লেটের ভাত হাঁসের খাবারের বাটিতে রেখে দিয়ে হাত ধুয়ে বাসন মাজতে শুরু করলাম। সব কাজ শেষে একটু বই নিয়ে বসলাম। কিছুক্ষণ পর আজানও দিল, তাই গোসল করে নামাজ পড়ে এসে একটু শুলাম। বাবা নামাজ পড়ে খাওয়ার সময় বলল, সালাফির মা, সালাফি কোথায়? কোথায় আবার, কাজের ভয় পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি জানি আমার ছেলে কেমন, আর এটাও জানি কে কাজের ভয় করে। কি বলতে চাচ্ছ তুমি? তুমি যেটা ভেবেছো ওইটাই। আর সালাফি খেয়েছে? খেয়েছে কিনা তা তোমায় জানতে হবে না। যে ইনকাম করতে পারে না তার এত কিসের খাইকে, হ্যাঁ? চোষক একটা, এতদিন চষেছে আর এখনো চষছে। আর একবার না খেলে কেউ মরবে না, বুঝছো? কি বলছো এসব তুমি? তুমি মাও হয়ে এসব বলতে পারলে? একটু মুখে পাচ্ছে না তোমার? ছি, তোমার ব্যবহার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই বলে বাবা না খেয়েই বের হয়ে চলে গেলেন। এই অকর্মা চোষক কুলাঙ্গারের জন্য আজ আমার সংসারের এই দশা। আমার মাথা না খাওয়া পর্যন্ত মনে হয় কোথাও যাবে না। মরেও না তো, কোথাও পালায়ও না, মরলেই তো বাঁচি। মায়ের কথাগুলো শুনে বালিশে মুখ গুজে খুব কাঁদলাম। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। বিকেলে বাবা ডাকতেছে, বাবা সালাফি, এই সালাফি ওঠ না, দেখ আসর আজান দিয়েছে, নামাজ পড়বি না? আমি দুরপুর করে উঠে বাবাকে বললাম, কি আসরের আজান দিছে, তবুও ডাকুনি? তুই ঘুমাচ্ছিলিস তাই ডাকিনি। আচ্ছা তোর কি হয়েছে বলতো? এতক্ষণ তো তুই ঘুমাস না। কিছু না বাবা, একটু ঘুম বেশি পাইছিল। আমি সব বুঝি রে। এই বলে আমাকে কাছে ডেকে নিয়ে কপালে একটা চুমু দিল। হয়েছে, তোমার বোঝা লাগবে না, এখন অনেক কাজ আছে। এই বলে বেরিয়ে আসলাম। আগে নামাজ পড়ে নিলাম, তারপর ভাত বসিয়ে দিলাম। আমি সালাফি ইসলাম, বাবা মায়ের একমাত্র ছেলে। আমরা 3 ভাই বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে, আর মেজ বোন চাকরি করে, আর সবচেয়ে ছোট আমি লেখাপড়া করি। এবার এসএসসি পরীক্ষা দিছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে গোল্ডেন জিপিএ 5 পেয়েছি। বাবা কৃষিকাজ করেন, মা গৃহিণী। মধ্যবিত্ত পরিবার আমাদের। মায়ের একটু সমস্যা চলছে, তাই ডাক্তার কাজ করতে মানা করেছেন। বড় অপুর নাম আমেনা, আর মেজ অপুর নাম সিমি। বড় অপু দুলাভাই সবসময় আমাকে সাপোর্ট দেয়। রান্না শেষ হতে না হতে মাগরিবের আজান দিল। নামাজ পড়ে এসে দেখলাম মা সিমি আপুকে কাছে বসে সুন্দর করে খাওয়াচ্ছে। মনটা খুব খারাপ হয়ে গেল, তাই একটা ফাঁকা জায়গায় গিয়ে বড় আপুকে কল দিয়ে অনেক কাঁদলাম। কি হয়েছে ভাই, কাঁদছিস কেন? আমি কিছুই বলছি না, শুধু কাঁদছি। আমার কান্না দেখে আপু কেঁদে দিল। কি হয়েছে কলিজা, বল না ভাই। তুই তো আমার হীরের টুকরো ভাই, তুই তো জানিস আমি তোর চোখের পানি সহ্য করতে পারি না। বল না কি হয়েছে, মা কিছু বলেছে? না, এমনিতেই মন খারাপ। বুঝছি এবার, একবার কলেজে ভর্তি করে দিয়ে তোকে বাইরে পাঠিয়ে দিই, তারপর দেখিস তোকে কষ্ট দেওয়া আর কেউ থাকবে না। তাড়াতাড়ি ব্যবস্থা করাবো, না হলে আমি মরে যাবো এখানে। এসব কথা বলে না পাগল। আচ্ছা শোন, তোর পছন্দের চালতার আচার বানিয়েছি, কাল আসবি কিন্তু। আচ্ছা আপু। এই বলে কল কেটে দিয়ে অনেকক্ষণ বসে থেকে মনটাকে শান্ত করলাম। এরপর বাসায় এসে সোজা শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর বাবা প্লেটে ভাত নিয়ে এসে আমাকে উঠিয়ে খাওয়াতে লাগলো। সীমা আপু যা বললো তা শুনে বাবা চমকে উঠলেন। আমি তো বিশ্বাস করতে পারছিলাম না যে সীমা আপু এসব বলবে। বা, তুমি তো সুন্দর করে খাওয়াতে পারো আব্বা। আরে বলিস না, তোর ভাই আজ সারাদিন খায় নাই, আবার এখনো খাইতে চাচ্ছে না, তাই একটু খাওয়াই দিচ্ছি। কই, আমাকে তো কোনোদিন খাওয়ালে না, আমাকে তো কোনোদিন বলো নাই আমি খেয়েছি কিনা। পাগলি, তোকে কি কম খাওয়াইছি? ছোটবেলায় তো আমি তোকে সবচেয়ে বেশি খাওয়াইছি। আমার হাতে ছাড়া তো আর কারো কাছে খাইতিস না। আর এই সামান্য বিষয় নিয়ে বলতে পারলে আমি তোমার খবর নেই না? সামান্য বিষয় বলছো? রোজগার করি আমি, আর তুমি আমি খাইছি কিনা তার খবর না নিয়ে তোমার ওই বেকার ছেলেকে পরম যত্নে খাওয়াচ্ছ। আমার খাওয়া দাওয়ার খবর নেওয়া কি তোমার দায়িত্ববোধের মধ্যে পড়ে না? আমি মাথা নিচু করে আছি, আমার চোখ দিয়ে পানি পড়ছে। আব্বু একটু মুচকি এসে বলতে লাগলো, হ্যাঁ তাই তো, তুই তো রোজগার করিস, আর তোর কি খবর নিব বল? তোর মা তো আছে তোর খবর নেওয়ার। দেখি তো, তোর মা তোকে প্রতিদিন পরম যত্নে খাওয়ায়, কিন্তু এই ছেলেটার দিকে তাকিয়ে দেখ, না পাচ্ছে মায়ের আদর, না পাচ্ছে কারো ভালোবাসা।
আচ্ছা, এই ছেলেটা একটু আদর ভালোবাসা কোথায় পাবে একটু বলতে পারিস? এই ছেলেটা সারাদিন বাড়ির সব কাজ করে, তবু অকম্মা, চোষক, বেকার ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথাই শুনতে হয়। দিন শেষে চোখে জল নিয়ে খালি পেটে ঘুমাতে হয়। আচ্ছা, তোমরা কি পারো না এই ছেলেটাকে একটু ভালোবাসতে? হ্যাঁ, তুই তো রোজগার করিস, তোর খবর না নেওয়া আমার খুব বড় অন্যায় হয়েছে রে। আমি হাত জোর করে মাপ চাচ্ছি, আমাকে মাফ করে দিস। এই বলে বাবা চোখে পানি নিয়ে বেরিয়ে গেল। মা দরজার কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সিমু আপু আমার কাছে এসে ঠাস ঠাস করে দুইটা চর মেরে বলতে লাগলো, বাহ, খুব তো দেখছি বাবাকে হাত করে নিয়েছিস। আচ্ছা, মা আমাকে খাইয়ে দিচ্ছে দেখে এত বড় নাটক করলি। আচ্ছা, তুই আমাকে একটুকুও ভালোবাসিস না, তাই না? যদি ভালোবাসতিস তাহলে আমাকে দেখে এভাবে হিংসে করতিস না। বাবাকে দিয়ে আমাকে এত কথা শোনাইতে পারতিস না। তোর মতো অকর্মা বেকারকে রোজগার করে খাইয়ে আমার কি লাভ বল? তোর যে রাস্তার একটা কুকুরকে খাওয়ালেও খুব ভালো হতো। তোর মতো অকৃতজ্ঞ হতো না। তোর মতো চোষককে আমার ভাই বলতে আজ আমার লজ্জা হচ্ছে। ক্যারেক্টারলেস একটা। এই কথা বলতেই মা সিমি আপুকে এসে একটা চর মারলো। এরপর কিছু না বলে মাও চলে গেল। সিমি আপু গালে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিল। এভাবে কিছুক্ষণ চলে গেল, আমি কিছু বলতে সাহস পেলাম না। এরপর আপু তার রুমে চলে গেল। এভাবে দিন চলতে লাগলো। আমি আর তেমন কারোর সাথে কথা বলি না। দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি, একদম চুপ হয়ে যাচ্ছি। সবাইকে এড়িয়ে চলি, কারোর সাথে আর হাসি খুশিভাবে কথা বলি না। সারাদিন সব কাজ করি, ভালো লাগলে খাই, না লাগলে খাইও না। বড় আপু ফোন করলে আমি রিসিভ করি না। কিভাবে রিসিভ করি বলেন? বড় আপু সামনে যে কষ্টগুলো রুখে রাখতে পারি না, তবুও বেশি কষ্ট হলে ফাঁকা জায়গায় গিয়ে নীরবে চোখের পানি ফেলি। এখন মাও কেমন যেন আমার দিকে তাকায়, হয়তো একটু মায়া হয়, অথবা রাস্তায় পাগল মনে করে তারা। পাগল ভাববেই না বা কেন? অনেকদিন থেকে চুল কাটি না, শরীরের যত্ন নিই না। ইদানিং সিমি আপু মাঝে মাঝে কথা বলতে আসে, কিন্তু আমি এড়িয়ে চলি, মুচকি হেসে চলে যাই। আমাকে দেখে আশেপাশের মানুষ সবাই হতাশ। কেউ কেউ বাবাকে ডেকে বলে, এভাবে চলতে থাকলে দেখিস তোর ছেলে একদিন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, তোর সব স্বপ্ন শেষ হয়ে যাবে। ওর প্রতি একটু যত্ন নে। বাবা এইসব কথা শুনে অনেক কষ্ট পায়। আমার কাছে এসে জানতে চায় আমার কি হয়েছে, আমি কেন এমন হয়ে গেছি। আমি কিছুই বলি না, শুধু মুচকি এসে চলে যাই। এভাবেই দিন চলতে লাগলো। আজ সিমেপুর ছুটির দিন। সকাল উঠে রান্না বসালাম। ভাত রান্না করে তরকারি বসাতেই সিমাপু গিয়ে আমার কাছে এসে বসলো। আমি সিমিয়াপুকে দেখে মুচকি এসে রান্নায় মন দিলাম। সিমিয়াপু বলতে লাগলো, কি হয়েছে তোর? আমি কিছু বললাম না, শুধু মুচকি হাসলাম। বল না, তোর কি হয়েছে? তুই এরকম আচরণ করতেছিস কেন? আমার সেদিনের কথায় কি খুব কষ্ট পাইছিস? সেদিন আমার মাথা ঠিক ছিল না, প্লিজ কিছু মনে করিস না। তোকে এইভাবে দেখে ভালো লাগছে না। আমি কিছু মনে করিনি তো। আর বেকার, অকর্মা, চোষক এদের মনে কিছু করায় কি আসে যায় বলেন? তুই আমাকে আপনি করে বলছিস কেন? আমি তোর আপু না? ছোটবেলায় তো আমাকে ছাড়া কিছুই বুঝতিস না, আর আজকে আপনি করে বলছিস? যারা রোজগার করে তাদেরকে আমি সম্মান দিয়ে কথা বলি, আর সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তনও হয়। দেখেন না, ছোটবেলা আমাকে কেউ অকর্মা, বেকার, চোষক এসব কেউই বলতো না, আর এখন নিজের আপনজনরাই বলে। এই কথা বলায় সীমাপু মাথা নিচু করে নিল। আমি আবার মুচকি হাসলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। দেখলাম বড় আপু, তাই কলটা কেটে দিলাম, কিন্তু বারবার কল দিয়ে যাচ্ছে। কি করব ভাবতে পারছি না। যা, তুই গিয়ে কথা বলে আয়, আমি দেখছি। মুচকি এসে ফোন নিয়ে বাইরে এসে ফোন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি আপু। বেকার ছেলে আর কেমন থাকবে বল আপু, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। এভাবে বলছিস কেন? এমনি আপু। দুলাভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। শোন, একটা সুখবর আছে। কি আপু? কাল আমি আসতেছি। ও, ভালো তো। তোর কি লাগবে বল, তোর জন্য কি নিয়ে যাব বল। কিছু লাগবে না আপু, তুই আসলে আমি খুশি। কি লাগবে না বল না। পারলে আমার জন্য বিষ নিয়ে আসিস। কি বললি? কি বললাম? আরে তেলাপোকা খুব বেড়ে গেছে তো, তাই তোকে বললাম। জানি তুই কেন বলছিস। কাল শুধু যাইতে দে, তারপর তোর ব্যবস্থা করব। আমাকে কাঁদাতে খুব ভালো লাগে, তাই না? আরে সরি বোনটা আমার, মাফ করে দে। এই দেখ কান ধরছি। হয়েছে। শোন, তোর দুলাভাই একটা ঘড়ি কিনেছে তোর জন্য। এসবের কি প্রয়োজন বল আপু? এই যে, তোর দুলাভাইয়ের সাথে কথা বল। এরপর দুলাভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বললাম। কথা শেষ করে এসে দেখি রান্না শেষ হয়ে গেছে। এরপর সব থালা বাসন পরিষ্কার করে গোসল করে একটু বই নিয়ে বসলাম। হঠাৎ খাবার ঘর থেকে মায়ের চিৎকার শুনে এগিয়ে যেতেই মা বলতে শুরু করলো,
এই রান্না কে করেছে? বুঝলাম কিছু তো গন্ডগোল হয়েছেই। সিমা আপু কিছু বলার আগে আমি বলতে লাগলাম, আমি রান্না করেছি। কেন, কি হয়েছে মা? কুত্তার বাচ্চা, বুক চেঁচিয়ে বলছিস তুই রান্না করছিস? রান্না করার সময় মন কোথায় থাকে? হ্যাঁ, তরকারিতে লবণ তোর কোন বাপে দিবে? মা আমি তো। আবার আমার মুখের উপরে কথা বলিস, আজ তোর এমন হাল করবো। এই বলে জুতা দিয়ে মারতে লাগলো। মারতে মারতে একসময় ক্লান্ত হয়ে মারাই বন্ধ করলো। পাড়া প্রতিবেশী সবাই দর্শকের মতো তাকিয়ে আছে। মারা শেষ হলে আমি সবার দিকে তাকিয়ে একটু মুচকে হাসি দিয়ে গরুকে খাবার দিতে চলে গেলাম। আজ কেন জানি চোখ থেকে পানি পড়ছে না। সবাই যে যার মতো চলে গেল। সীমাপু সারাদিন অপরাধীদের মতো আমার দিকে তাকাচ্ছিল। আমি কিছুই বলিনি। বাবা জানেন আজকের ঘটনা। রাতের বেলা শুয়ে শুয়ে ভাবছিলাম, হায় রে জীবন, কেন আমি বেঁচে আছি? এত মানুষ মারা যায়, আমি কেন মরি না? আল্লাহ তাআলা কি আমায় দেখতে পারে না? কিছুক্ষণ পর সীমাপু প্লেটে ভাত নিয়ে এলো আমাকে খাওয়ানোর জন্য, কিন্তু অনেক রিকোয়েস্ট করে আমাকে খাওয়াতে না পেরে চলে গেল। আজ সীমাপুর কর্মকাণ্ড দেখে বাবা হতাশ, কিন্তু কেউ জানতো না আমার মনে কি চলছে। বাসার গরুর দড়ি টেনে খাটের নিচে রেখেছি। সকাল উঠে কে ভাবতেও পারবে না যে আমি এমন একটা কাজ করতে পারি। সকালে সবার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছি। নিজে নিজে ভাবছি, নিজে নিজে হাসছি। অন্তত কাল থেকে আর আমার মতো অকমার মুখ কাউকে দেখতে হবে না। রাত 11:30। চুপি চুপি বাবা মায়ের রুমে গেলাম। গিয়ে বাবা মায়ের পায়ের কাছে কিছুক্ষণ বসে থাকলাম। আজ কেন জানি দোষক কোনো বাধি মানছে না। কিছুক্ষণ বসে থেকে বাবা মায়ের পায়ে চুমু খেতে বাবা চমকে উঠলো। কে কে? ঘর অন্ধকার থাকায় কেউ দেখতে পায় না। মা উঠে বলতে লাগলো, কি হয়েছে? কে কোথায়? কেউ তো কোথাও নেই। রাত দুপুরে কিসের নাটক শুরু করলি? সত্যি বলছিস? আমার পায়ে কে যেন চুম্বন করলো, আমি স্পষ্ট বুঝতে পারলাম। তোমার পায়ে ভূত চুমু দিচ্ছে। এখন নাটক বন্ধ করে নিজে ঘুমার, আমাদেরকেও ঘুমাতে দাও। এরপর মা বাবা দুজনেই ঘুমিয়ে পড়লো। আমি এই সুযোগ বুঝে বেরিয়ে আসলাম। তারপর সিমেপুর রুমে গেলাম। দেখলাম দরজা খোলা, তাই ভিতরে ঢুকে পড়লাম। এরপর আম্মুর মাথার কাছে এসে বসে মাথায় হাত দিতেই আপু চমকে উঠে বলতে লাগলো, কে কে? আমি আপু। এত রাতে তুই আমার রুমে কেন? তোকে দেখতে ইচ্ছে হলো, তাই দেখতে আসলাম। এই কথা বলার সাথে সাথে আপু ঠাস ঠাস করে চর মেরে বলতে লাগলো, তুই খারাপ সেটা জানতাম, কিন্তু এতটা খারাপ হয়েছিস সেটা জানতাম না। বাহিরের মেয়েদের দেখে তোর মন ভরে না? তুই রাতে এসেছিস নিজের বোনকে লুকিয়ে দেখতে? তোর মতো একটা চরিত্রহীনের সাথে যে আমি একই ছাদের নিচে থাকছি এবং তোর মতো জানোয়ারকে যে ভরণ পোষণ দিয়ে বড় করছি তা ভাবতেও পারি নাই। আমি কিছু বলছি না, মুসকে মুসকে হাসছি আপুর দিকে তাকিয়ে। কি হলো, কথা বলছিস না কেন? তোর মতো চরিত্রহীনকে নিজের ভাই বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। বের হ আমার রুম থেকে। যাচ্ছি আপু, ভালো থাকিস সবাই। তোর মুখ না দেখলেই ভালো থাকবো। আচ্ছা, তাই হবে ইনশাল্লাহ। এ বলে সীমাপুর রুম থেকে বেরিয়ে আসলাম। এরপর টেবিলে বসে একটা শেষ চিঠি লিখলাম। এরপর দড়িটা বের করে দড়িটা দিয়ে কিছুক্ষণ তাকিয়ে মুচকে হাসলাম। এরপর ব্যাগে সার্টিফিকেট সহ প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিলাম। এরপর চিরচেনা ঘরটাকে একবার চোখ বলে নিলাম। এরপর ব্যাগ ঘাড়ে নিয়ে দড়িটা হাতে নিয়ে বাইরে আসলাম। এরপর দড়িটা দিয়ে প্রাচীরের রডের সাথে শক্ত করে বেঁধে নিলাম। তারপর দড়িটার সাহায্যে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। আপনারা কি ভেবেছেন আত্মহত্যা করব? না, আত্মহত্যা করার মতো ছেলে আমি না। জীবন দিয়েছেন আল্লাহ তাআলা, তিনি এই জীবনেরই মালিক। তাহলে আমি সেই জিনিসটার মালিক না হয়ে ওই জিনিসটা নষ্ট করার আমি বা আপনি কে? বাড়ি থেকে বেরিয়ে এসে পিছনে ঘুরে বাড়িটাকে আবার ভালো করে একটু দেখলাম। কয়েক ফোঁটা নোনা জল চোখ দিয়ে গড়িয়ে পড়লো। এরপর সামনের দিকে হাঁটা শুরু করলাম। আগে রাতে খুব ভয় পেতাম। ভয় বাবা মায়ের সাথে মাঝে মাঝে শুয়ে মাকে এমনভাবে জড়িয়ে ধরতাম যেন আবার পেটের তলে ঢুকে যাচ্ছি। কিন্তু আজ কেন জানি ভয়ই হচ্ছে না। হাঁটতে হাঁটতে একটা বাস স্ট্যান্ডে চলে এলাম। কোনো বাস নেই, শুধু একটা ট্রাক দাঁড়িয়ে আছে। কোনো কিছু না ভেবে ট্রাকে উঠে পড়লাম। এখন একটাই ভয়, ট্রাক যে কোথায় গিয়ে থামবে। কিছুক্ষণ পর ট্রাক আপন গতিতে চলতে লাগলো। আমি ভাগ্যের উপর নির্ভর করে চলতে লাগলাম কোনো অচেনা গন্তব্যে। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। পরে ট্রাক কোথায় থেমেছে সেটা আর মনেই নেই। অন্যদিকে বাবা ফজর উঠে নামাজ পড়ে এসে আমাকে ডাকতেই আমার রুমের দরজায় হাত দিতেই দেখে দরজা খোলা। ভিতরে এসে দেখে আমি রুমে নেই। মনে মনে হয়তো ভাবছে যে টয়লেটে গেছি, তাই বিছানায় বসে অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাকে না পেয়ে উঠে যেতে চাইলে আমার পড়ার টেবিলে দেখে একটা কাগজ। কৌতূহলবশত বাবা কাগজটা হাতে নিয়ে পড়তে লাগলো। পড়তে পড়তে একসময় হঠাৎ করে মেঝেতে পড়ে যায়। আর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সীমাপু অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বের হচ্ছিল। হঠাৎ দেখে বাবা আমার ঘরে মেঝেতে বসে হামাও করে কাঁদছে। তাড়াতাড়ি করে বাবার কাছে এসে বলে, কি হয়েছে আব্বা, তুমি কাঁদছো কেন? শরীর খারাপ করেছে তোমার? মা কোথায় গেলে? আব্বা কেন জানি কেমন করছে, তাড়াতাড়ি আসো।
মা তাড়াতাড়ি করে বাবার কাছে এসে বলে, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? কোথায় যন্ত্রণা হচ্ছে আমাকে বলো। এই বলে বাবার হাত ধরতে চাইলে বাবা বলে ওঠে, খবরদার, তুমি আমার গায়ে হাত দেবে না। কি বলছো এসব তুমি আব্বা? কি হয়েছে তোমার? আর তোমার হাতে এটা কি? এই বলে বাবার হাত থেকে চিঠিটা নিয়ে সিমাপু পড়তে শুরু করলো। প্রিয় বাবা মা, আশা করি ভালো আছো। আজকের পর থেকে আরো ভালো থাকবে ইনশাল্লাহ। কারণ আজকের পর থেকে এই অকর্মার চোষকটার মুখ আর তোমাকে দেখতে হবে না। এই দুনিয়ার টাকা ছাড়া আর কারো কোনো দাম নেই। আর একটা জিনিস খুব ভালো করে বুঝলাম, টাকার কাছে বাবা মায়ের ভালোবাসাও কম বেশি হয়। আর আপু, তুই বলেছিলি না যে আমি তোকে ভালোবাসি না? সত্যি ভালোবাসি না রে। তাই তো তোর জন্যই অসহ্যকর মার হাসি মুখেই সহ্য করে নিলাম। শেষবারের মতো তোর মুখটা দেখতে গিয়েছিলাম, কিন্তু আমার কথা না শুনে আমাকে অনেক অপবাদ দিলি। তুই বলেছিলি না যে আমার মুখ না দেখলেই তোরা ভালো থাকবি? তাই তোদের ভালো থাকার জন্য নিজেকে তোদের চোখের আড়াল করে নিলাম। সেই সাথে অবহেলার এক কারাগার থেকে নিজেকে মুক্ত করে নিলাম। আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া করি, যেন আমি মরলে আমার লাশটা তোরা দেখতে না পাস। আব্বা, আমাকে মাফ করে দিও। আমি এখানে থাকলে মরেই যেতাম। আমার জন্য তুমি একটু দোয়া করো। ভালো থেকো সবাই। ইতি, অবহেলিত ছেলে সালাফি। চিঠিটা পড়ে সিমি আপু ধপ করে বসে পড়লো আর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কি হয়েছে, কাঁদছিস কেন? কি লেখা আছে এই কাগজে? সিমি আপু হাওমাও করে কেঁদে উঠলো আর বলতে লাগলো, মা, ভাই আমাদের ছেড়ে চলে গেছে। ভাই আমাদেরকে একা করে দিয়ে চলে গেছে। কি বলছিস এসব? সিমি আপু বাবার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আব্বা, ভাই আমাদের ছেড়ে চলে গেছে। তুমি ভাইকে একটু খুঁজো প্লিজ আব্বা। তুমি ভাইকে খুঁজে এনে দাও। আমি ওর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুমি ভাইকে এনে দাও। কাল কি হয়েছিল? এবার সিমি আপু ভয়ে ভয়ে কালকে সব কথা বলে। সবকিছু শুনে বাবা বলে, রাতে কি হয়েছে? রাতের কথা সিমি আপু বলে দেয়। এরপর পা ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি বুঝতে পারি নাই আব্বা। না বুঝে আমি আমার ভাইটাকে অনেক কথা বলেছি। তুমি একটু ওকে খুঁজে এনে দাও আব্বা। আমি ওর পা ধরে মাপ চাইবো। খুঁজে এনে কি করবি? সেই তো আগের মতো অবহেলা করবি। এর চেয়ে আমার ছেলেটা চলে গেছে, ভালো হয়েছে। এখন তোমরা খুশি তো? মার সিমি আপু খুব কাছে। বাড়ির আশেপাশের মানুষজন সবাই ভিড় করেছে। চাচাতো ভাইয়েরা আমাকে খুঁজতে শুরু করেছে। সব আত্মীয় স্বজন বন্ধু সবার কাছে খোঁজ নেওয়া শেষ, কিন্তু কে আমার খোঁজ দিতে পারেনি। হঠাৎ বাবা বলে ওঠে, এসব কিছু আমার জন্য হয়েছে। আজ আমার জন্য আমার ছেলে কষ্ট সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে গেছে। এর জন্য আমি দায়ী। হে আল্লাহ, তুমি আমাকে নিয়ে নাও, তবু আমার ছেলেকে ফিরিয়ে দাও। বাড়ির সবাই কাছে। আশেপাশের মানুষরা আজ হতবাক। মামা মামি নানা নানি সবাই কাছে। বড় আপুকে কেউ এখনো বলেনি। সকাল 10টা থেকে বড় অফিস হাজির হয়। দেখে বাড়িতে অনেক মানুষ। কি জন্য চিন্তা করে সবাইকে সরে বাড়ির ভিতরে দৌড় দেয়। দেখে সবাই কাঁদছে। চোখ বলে দেখে সবাই আছে, শুধু আমি নেই। বাবা, কি হয়েছে? কাঁদছো কেন? আর বাবু কোথায়? কেউ কিছু বলছে না। আপু আবার জিজ্ঞেস করে, কি হলো? কিছু বলছো না কেন? বলো না, বাবু কোথায়? বাবা চিঠিটা আপুর দিকে এগিয়ে দেয়। আপু চিঠিটা পড়তে পড়তে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। সবাই মিলে আপুকে রুমে শুয়ে দেয়। কিছুক্ষণ পর আপুর জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতে আহাজারি করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি আমার বাবুর কাছে যাব। আমি আমার সোনার কাছে যাব। তুমি আমাকে আমার বাবুর কাছে নিয়ে যাও। তুমি শান্ত হও, যাবে তো তোমার বাবুর কাছে। আমি নিয়ে যাব তোমার বাবুর কাছে, একটু অপেক্ষা করো। না, আমি এখন যাব। আমার বাবু অনেক কষ্টে আছে। আমাকে অনেকবার বলেছে এইখান থেকে নিয়ে যেতে, তো আমি শুনি নাই। বাবু, এই সোনা ভাই আমার, কোথায় তুই? চলে আয় না আমার কাছে। আমি তোকে আমার সাথে নিয়ে যাব। তুই ফিরে আয়। কাঁদিস না আপু, ভাই আমাদের কাছে ফিরে আসবে। চুপ, তুই আমার ভাইকে ভাই বলবি না। তোরা আমার ভাইকে মেরে ফেলেছিস। তোরা খুনি। কি বলছিস এসব আপু? ঠিক বলছিস। তোদের জন্য আমার ভাইটা আমাকে ফোন দিয়ে কাঁদতো। আমি যদি আমার ভাইটার কথা শুনে এখান থেকে নিয়ে যেতাম, তাহলে আজ এই দিনতে দেখতে হতো না। কিভাবে পারলে নিজের সন্তানকে এভাবে কষ্ট দিতে? রাস্তার একটা কুকুরের সাথেও তো মানুষ এরকম ভাবে আচরণ করে না। কি হয়েছিল কালার রাতে? সীমাপু ভয়ে ভয়ে সবকিছু বলে দেয়। সীমাপুর কথা শুনে চিৎকার করে বলে ওঠে, তোরা আমার চোখের সামনে থেকে চলে যায়, না হলে আমি খুন করব। আমার হাতে খুন হতে না চাইলে আমার চোখের সামনে থেকে দূর হ। সীমাপু আর মা কাঁদতে কাঁদতে বাইরে গেল। অনেকেই অনেক কথা বলছে। বড় অপু দুলাভাইকে জোরে ধরে কাঁদতে কাঁদতে বলে, তুমি একটু দেখো না বাবু কোথায় গেছে। তুমি আমার ভাইটাকে একটু খুঁজে দেখো না। আমার ভাইটা তো তেমন কোনো জায়গা চিনে না। আচ্ছা, তুমি একটু শান্ত হও, আমি দেখছি। তুমি যদি এরকম করো তাহলে আমি কি করব বলো? আমান ভাইয়া অনেক জায়গায় খোঁজ করে, কিন্তু কোথাও আমাকে খুঁজে পায় না।
কে আমার খোঁজও দিতে পারে না। অবশেষে মন খারাপ করে আপু কাছে যায়। কি হলো, খোঁজ পেলে? কোথায় আমার ভাই? কথা বলছো না কেন? অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাই নাই। তুমি মিথ্যা বলছো। আমার ভাই দেখে এরকম কথা বলছো? তোমার ভাই হলে খুঁজে নিয়ে আসতে। এটা তুমি বলতে পারলে? সালহাকে কি আমি আমার ভাইয়ের চেয়ে কম দেখি? তোমার মুখে এমন কথা কখনো আশা করি নাই। আমি আমার ভাইকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি এনে দাও প্লিজ। অবশেষে মন খারাপ করে আপু কাছে যায়। আপু ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমান ভাইয়াও কাঁদছে। এমন সময় বাবা নানা কেমন একটা কথা বলে, যা কেউ কোনোদিন বাবার মুখে আশাই করেনি। সবাই বাবার কথা শুনে হতবাক হয়ে গেছে। মা তো কাঁদতেই বলে গেছে। বাবা নানাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনি কিছু মনে করবেন না। বলো বাবা, কি বলতে চাও? বাবা, আপনার মেয়েকে আপনারা নিয়ে যান। বাবার কথা শুনে সবাই অবাক। তুমি কি বলছো বাবা? আমি ঠিক কথাই বলছি, আপনারা আপনাদের মেয়েকে নিয়ে যান। কয়েকদিন পর ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। রাগের মাথায় কিছু সিদ্ধান্ত নিয়েন না দুলা ভাই। রাগের মাথায় সিদ্ধান্ত নিলে কখনোই সঠিক হয় না। বাবা মাকে বলল, আচ্ছা ভাইয়া, আপনারা জানেন কেন আমার ছেলেটা এই বাড়ি ছেড়ে চলে গেছে? আপনার বোনকে জিজ্ঞেস করেন কেন আজকের দিনটা দেখতে হচ্ছে। আচ্ছা, ছেলেটা কি আমার আগের সংসারের? ছেলেটা তো ওই পেটেই ছিল। আচ্ছা, আপনার বোনকে জিজ্ঞেস করেন তো, ছেলেটার সাথে একটু ভালোভাবে কথা বলেছে কোনোদিন? অকুম্মা চোষক বেকার ছাড়া অন্য কোনো নামে কোনোদিন ডাকছে নাকি? সবাই স্তব্ধ, কেউ কিছু বলছে না। আচ্ছা, সন্তান একটু দোষ করলে কি জুতা দিয়ে নির্মমভাবে মারতে হয়? বাসার এমন কোনো কাজ নাই যে আমার ছেলেটা করে না, তবুও দিন শেষে অবহেলা ছাড়া কিছুই ওর কপালে জোটে না। কেউ কিছু বলছে না, সবাই মাথা নিচু করে আছে। আপনাদের মেয়ে কখনোই একজন ভালো মা হতে পারে নাই, তাই দয়া করে আপনাদের মেয়েকে নিয়ে যান আর আমাকে মাফ করে দিয়েন। বাবা, তুমি এমন ভাবে বলো না। আমাদের মেয়ে এত কিছু করছে, একবার আমাদের বলো নাই কেন? দয়া করে তুমি এমন সিদ্ধান্ত নিও না বাবা। তুমি এমন কাজ করো না বাবা, আমি তোমার পায়ে পড়ছি। ছি ছি, কি করছেন? আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা রাখলাম, কিন্তু আপনাদের মেয়েকে বলেন আমার চোখের সামনে যেন না আসে। ওর মুখটা দেখতেও এখন ঘৃণা হচ্ছে। ও মা জাতির কলঙ্ক। এতক্ষণ মাদের এসব কথা শুনছিল আর কাঁদছিল। হঠাৎ করে মা রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। কেউ কিছু বলছে না, সবাই স্তব্ধ। বড় অপু ভাইয়াকে জোরে ধরে কাঁদছে। কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। আমান ভাই নিউজ পেপারে হারানো বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থাও করেছে। অন্যদিকে আমার যখন ঘুম ভাঙলো, তখন আমি দেখি সন্ধ্যা হয়ে গেছে। ট্রাকটা একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আমি নেমে পড়লাম। নেমে দেখি অচেনা জায়গা। একটু এগিয়ে গিয়ে যা দেখি তাতে তুমি অবাক। একটা হোটেলের বোর্ডে লেখা আছে নারায়ণগঞ্জ। তাহলে আমি এখন নারায়ণগঞ্জে? খুব ক্ষুধাও লাগছে, কিন্তু পকেটে কোনো টাকা নেই। তাই কাজ খুঁজতে লাগলাম। যতদিন কাজ করার শক্তি আছে ততদিন কাজ করেই খাবো। আল্লাহ তাআলা হাত পা দিয়েছে কাজ করে খাওয়ার জন্যই, ভিক্ষা করার জন্য না। আর কষ্ট না করলে ভালো কিছু করা কখনোই সম্ভব নয়। আজ 2 দিন হয়ে গেছে। আমাকে অনেক জায়গায় খোঁজাও হয়েছে, কিন্তু কোথাও পাইনি। সবাই কাঁদতে কাঁদতে পাগলি প্রায় পুরো বাড়ি শ্মশানে পরিণত হয়েছে। মা খুব কাঁদছে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছে আমাকে ফিরে পেতে। আমান ভাই নিউজ পেপার হারানো বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা করেছে। এইদিকে এই 2 দিন আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কোনো কাজ পাচ্ছি না। বর্তমান সময়ে একটা কাজ পাওয়া খুবই কঠিন। সবাই দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে, পেটে কিছুই নেই। রাস্তা দিয়ে হাঁটছি, আনমনেই হাঁটছি, আর অনেক কথাই ভাবছি। হয়তো আমার জীবন শেষ। সাথে সাথে সব স্বপ্নগুলো দুচোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই একটা কার পিছনে এসে জোরে ধাক্কা দেয়। ছিটকে অনেক দূরে পড়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, হয়তো অবহেলিত ছেলেটার আজ এই পৃথিবীর বুক থেকেই মুছে যাবে। চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে আসলো। বড় আপু ঘুমাচ্ছিল। হঠাৎ বাবু বলে চিৎকার দিয়ে ওঠে। কি হয়েছে তোমার? চিৎকার দিলে কেন? খারাপ লাগছে কি? আমার বাবু অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার বাবার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। আমার সোনা ভাইটা রাস্তায় পড়ে আছে। আমি আমার ভাইয়ের কাছে যাব, তুমি আমাকে আমার কলেজের কাছে নিয়ে যাও। আমি তোমার পায়ে পড়ছি। আমান ভাই আব্বুকে বুকে জড়িয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি খারাপ স্বপ্ন দেখেছো, আমাদের ভাইটার কিছু হবে না। তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আর আমান ভাইও কাঁদছে। তুমি আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাবে? আমি আল্লাহ তাআলার কাছে আমার ভাইকে চাইবো। আমান ভাই আপুকে কোলে নিয়ে ওয়াশরুমে গেল। আপু উজু করার পর আবার আমান ভাইয়ের কোলে করে রুমে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতে লাগলো। হে আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গাফফার, তুমি তো এই দুনিয়ার সবকিছু জানো। এই পৃথিবীর লক্ষ কোটি মাইল মাটির নিচে কি আছে সেটাও তোমার কাছে জানা। হে আল্লাহ, আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি তো জানো আমার সোনাটা কোথায় আছে। তুমি তো জানো
আমি আমার কলেজেটাকে ছেড়ে থাকতে পারি না। আল্লাহ, তুমি ওর সোনাটাকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি আমার কলেজেটাকে ছাড়া বাঁচবো না। তুমি আমার কলেজেটাকে ফিরিয়ে দাও। আমার কলেজেটার কাছে আমাকে ফিরিয়ে নিয়ে যাও। আল্লাহ, আমি আর কিচ্ছু চাই না আমার ভাই। এই বলে আপু জায়নামাজে ঢলে পড়লো। আমান ভাই দ্রুত আপুকে উঠে ডাক্তারকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলল। ডাক্তার কিছুক্ষণ পর এসে যা বলল তা শুনে যেন মরুর বুকে বৃষ্টি নামতে শুরু করলো। আবার সবাই অনেকটা ভয়ও পাচ্ছে। কংগ্রেস মিস্টার আমান, নতুন সদস্য আসতে চলেছে। কি বলছেন আপনি? সত্যি বলছেন তো? কেন আপনার স্ত্রী আপনাকে বলে নাই? যাই হোক, খেয়াল রাখবেন মা সন্তানের যাতে কোনো সমস্যা না হয়। চলি আজকে, আর কোনো সমস্যা হলে জানাবেন। ধন্যবাদ। বাবা ডাক্তারকে এগিয়ে দিতে চলে যায়। মা আর সিমি আপু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আপু এক ধ্যানে একদিকে তাকিয়ে আছে। আজ এত খুশির দিনে তবুও সবাই স্তব্ধ। আজকের দিনটা অন্যরকম হতে পারত। হয়তো এতক্ষণ বাড়িতে সবার মধ্যে খুশির আমেজ বয়ে যেত। হয়তো এতক্ষণ বড় আপু আর সিমি আপু ছেলে মেয়ে নিয়ে ঝগড়া করতো। কিন্তু আল্লাহ তাআলা হয়তো চাইনি ওরকমটা। সিমি, মাকে নিয়ে যা, গিয়ে শুয়ে পড়। বেশি রাত জাগলে মায়ের সমস্যা হবে, এমনিতেই মা অসুস্থ। সিমি মাকে নিয়ে চলে গেল। আমান ভাই আপুর কাছে বসে হাতটা ধরে বলতে লাগলো, এত বড় সুখবরটা তুমি আমার কাছ থেকে লুকিয়েছো। আমি কি এতটাই খারাপ স্বামী হিসেবে যে নিজের সন্তানের কথা অন্য কারোর মুখে শুনতে হয়? আপু কিছু বলছে না, মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আচ্ছা, কিছু বলতে হবে না। এই বলে আমান ভাই রুম থেকে বেরিয়ে গেল। আপু অজর ধারায় কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হে আল্লাহ, আমি কি এমন পাপ করেছি যে এত কষ্ট দিচ্ছ? তুমি তো সবকিছুই জানো। আমি কি চাইছিলাম তুমি তো জানো। তবে কেন এত কষ্ট দিচ্ছ? আমি যে আর সহ্য করতে পারছি না। আমি জানি না আমার কলেজটা কোথায় আছে, কেমন আছে। তুমি আমার জীবনটা এরকম কেন করলে? আমি আর পারছি না আল্লাহ। তুমি আমার বাবুকে ফিরিয়ে দাও। আমি আর কিচ্ছু চাই না। সবাইকে কেন কেড়ে নিচ্ছ আল্লাহ? আমি কি এমন পাপ করেছি বলো? আমান ভাই আমার রুম থেকে বেরিয়ে সিমি আপু আর মায়ের কাছে যায়। দরজায় গিয়ে বলে, আসতে পারি? আসো বাবা। এসে থেকেও এত কিছু ঘটে গেল যে আপনার খবর নিতে পারলাম না। কেমন আছেন এখন মা? মা আমান ভাইয়ের কথা শুনে কাঁদতে থাকে। মা, কাঁদছেন কেন? আমি জানি একজন মা কখনো সন্তানের খারাপ চায় না। হয়তো কোনো পরিস্থিতিতে পড়ে এইসব করেছেন, কিন্তু যা করেছেন একটু বেশি করে ফেলেছেন। আর সিমি, তুই তো এইরকম ছিলি না, কেন এরকম করলি? কেউ কিছু বলছে না, মাথা নিচু করে কাঁদছে। তুমি যে এইরকম কাজ করবে আমি ভাবতেও পারি নাই। এই কথা বলতেই মা আমান ভাইয়ের পায়ে পড়ে বলতে লাগলো, বাবা, তুমি আমার ছেলের মতো, সবসময় তোমাকে নিজের সন্তান ভেবেছি। তুমি ওকে যা বলবে বলো। দয়া করে শারফিকে ফিরিয়ে আনো। আমি তোমার পায়ে পড়ছি, তুমি ওকে ফেরাও। আমি ভাবতে পারিনি যে এতটা কষ্ট দিয়ে ফেলেছি আমার ছেলেটাকে। তুমি ওকে আমার কোলে ফিরিয়ে দাও বাবা। এরপর যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। কি করেছেন এসব? আপনি মা হয়ে ছেলের পায়ে পড়ছেন, এতে কি আমার পাপ হচ্ছে না? যা হবার হয়েছে, আমি সবটা দিয়ে চেষ্টা করছি, বাকিটা আল্লাহ তাআলার হাতে। সিমি আপু আর মা কাঁদছে। কি হলো শাকিলা? শুনলে তো আমি বাবা হতে চলেছি, কি চাও বলো? আমার কিচ্ছু লাগবে না ভাইয়া, তুমি শুধু ভাইকে ফিরিয়ে এনে দাও, এতেই হবে। সত্যি বলছি ভাইয়া, বুঝতে পারি নাই এতটা কষ্ট দিয়ে ফেলেছি। যে ভাইটার একটু জ্বর হলে যে বোনটা সারা রাত ঘুমাতে পারতো না, সেই বোন হয়ে কিভাবে এতটা কষ্ট দিতে পারলাম বলো তো ভাইয়া? জানি না আমার ভাইটা কোথায় আছে, কেমন আছে। তোমরা এভাবে কাঁদলে কিভাবে চলবে বলো? জানো তো তোমার আপু কতটা ভেঙে পড়েছে। তোমরাও যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমি ওকে কিভাবে সামলাবো বলো? এই সময়ে ওর মন ভালো রাখা খুবই দরকার। দয়া করে তোমরা একটু আমাকে সাহায্য করো। আচ্ছা ভাইয়া, আর কাঁদবো না, কিন্তু আপু তো আমাদেরকে সহ্যই করতে পারছে না। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঘুমাও। এবার আমান ভাই আপুর কাছে গিয়ে দেখে আপু হাড়ুতে মাথা ঘিরে কাঁদছে। আমান ভাই আপুর কাছে গিয়ে বসে আপুকে বুকে টেনে নিল। আপুর কান্না বেগ বেড়ে গেল। কি হলো, কাঁদছো কেন? তুমি কাঁদলে আমি কিভাবে ভালো থাকি বলো? আমার কি কষ্ট হয় না? আমাকে মাফ করে দাও। আমি চাইছিলাম বাবু আর তোমাকে একসাথে দাঁড় করে একসাথে শোনাতে, কিন্তু তার হলো না। তুমি ওকে মাফ করে দাও প্লিজ। তুমি ওকে ভুল বুঝো না, তাহলে আমি মরে যাব। প্লিজ আমাকে দূরে সরে দিও না, আমি তোমার ভয়ে পড়ছি। এই কি করছো তুমি? আমি তো কিছুই মনে করি নাই। একটা কথা বলবো, রাখবা? বলো। তুমি মন খারাপ করে থেকো না প্লিজ। তুমি এমন করে থাকলে কিভাবে হবে বলো? আমাদের বাচ্চার সমস্যা হবে না বলো? আমাদের বাচ্চার কথা চিন্তা করে একটু ভালোভাবে চলো প্লিজ। খেলাপির জন্য কি তোমার এবার কষ্ট হয়?
তুমি জানো না আমি সালাফিকে কতটা ভালোবাসি। আমি কি ওকে খোঁজার কোনো কমতি রাখছি? আপু কোনো কথা বলছে না, শুধু ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদছে। ধরো কাল যদি সালাফি এসে বলে তার কলিজার ভাগ্নের সমস্যা হয়েছে, কেন তখন কি জবাব দিবে তুমি? তাই বলছি সালাফির জন্য দোয়া করো, ও যেন ভালো থাকে। আপু কোনো কথা বলছে না। আসো আমি বুকে নিয়ে আদর করে দিচ্ছি, ঘুমিয়ে নাও একটু। ভাইয়া শুয়ে আপুকে বুকে নিয়ে জড়িয়ে ধরে আছে। এরকম আপু দুলাভাই পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। পরের দিন সিমে আপু আমার রুমে এসে দেখে আপু বিছানায় ভাইয়ের সাথে বসে কথা বলছে। সিমে আপু বড় আপুর কাছে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমন ভাই আপু কিসারে কোনো কিছু বলতে মানা করছে। কি হয়েছে? কি দরকার এখানে? সিমে আপু কথা বলছে না। কি হলো? কথা বলছিস না কেন? বলি নাই যে আমার সামনে আসবি না? এই কথা বলার সাথে সাথে সিমে আপু বড় আপুর হাত ধরে কেঁদে ওঠে আর বলতে শুরু করে, আপু তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারি নাই ভাইকে এতটা কষ্ট দিয়ে ফেলেছি। আমি বুঝতে পারি নাই ভাই শেষবারের মতো দেখার জন্য আমার কাছে আসছিল। আমি জানলে কখনোই ওর সাথে এরকম আচরণ করতাম না। আমি না বুঝেই এরকম করেছি আপু। তুমি তো জানো কতটা ভালোবাসি আমি বাবুকে। ওর একটু কোনো কিছু হলে সারা রাত জেগে ওর মাথার কাছে বসে থাকি। জানো আপু, আমি অন্ধ হয়ে গেছিলাম টাকা ইনকাম করতে করতে। এই টাকার জন্য ভাইয়ের সাথে খারাপ আচরণ করেছি। নিজেকে মনে করছি আমি সব, যার জন্য আজ আমাদের কলিজার টুকরাটা আজ আমাদের ছেড়ে চলে গেছে। জানো আপু, চাকরিটা ছেড়ে দিয়েছি। চাই না আমি এমন চাকরি যার জন্য অহংকারের পতিত হয়ে নিজের কলিজার ভাইটাকে কষ্ট পেতে হয়। আমাকে মাফ করে দাও আপু, তুমি যা শাস্তি দেবে দাও, তবুও আমার সাথে একটু কথা বলো। আপু কিছুই বলছে না, শুধু কাঁদছে। হঠাৎ বড় আপু সিমি আপুকে উঠিয়ে বুকে জুড়ে কাঁদতে লাগলো। দুজনে কাঁদছে আর আমান ভাইও। ভাই আজ বাধা দিচ্ছে না, আজ একটু কাঁদুক। ভাইয়া বেরিয়ে গেল। আরো 3 দিন চলে গেল। বাবা আগের মতো আর খাওয়া দাওয়া করে না, পাগলের মতো আমাকে খুঁজে বেড়ায়, পাগলের মতো কাঁদে। সবাই বাবাকে সান্ত্বনা দেয়। ভাই এখন সব কৃষিকাজ দেখাশোনা করে। অন্যদিকে আজ আমার 3 দিন পর জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে দেখে মেয়ে হাসপাতালে। আমার জ্ঞান ফিরে আসা দেখে একজন নার্স ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে লাগলো। সমস্ত শরীরে ব্যথা করছে, নড়তেও পারছি না। ডাক্তার দৌড়ে এসে আমাকে চেক করে যা বললো তা শুনে আমি আকাশ থেকে পড়লাম। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। কংগ্রেস মিস, আজ 3 দিন পর তোমার জ্ঞান ফিরলো। আমরা তো তোমার আশা ছেড়ে দিয়েছিলাম যে তোমার জ্ঞান ফিরবে। কি বলেন এসব? সত্যি বলছি, আল্লাহ তাআলার অশেষ রহমতে তুমি বেঁচে আছো। আমাকে কে এখানে নিয়ে এসেছিল আর কি আমার চিকিৎসার খরচ চালালো? হঠাৎ পিছন থেকে একজন মেয়ে বলে উঠলো, ডাক্তার আঙ্কেল, রোগীর কি অবস্থা? ওনার নাকি জ্ঞান ফিরছে। কেমন আছে উনি এখন? আরে লামিয়া মাঝে, এই দেখো আল্লাহ তাআলার রহমতে রোগীর জ্ঞান ফিরেছে। বলেছিলাম না আল্লাহ তাআলার উপর ভরসা রাখো। মেয়েটি কিছু না বলে আমার কাছে এসে আমার হাত ধরে বলতে লাগলো, কেমন আছেন আপনি? আপনি ঠিক আছেন তো? জানেন কতটা ভয় পেয়ে গেছিলাম। আপনার কিছু হয়নি তো? আমি কিছু বলছি না, শুধু মেয়েটির চোখের দিকে তাকিয়েছি। কেননা মেয়েটি হিজাব করা আছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, এখনো কাঁদছে। আমি না চোখের দিকে তাকিয়ে বললাম, কে আপনি? ও হচ্ছে লামিয়া চৌধুরী, ইরফান চৌধুরীর একমাত্র মেয়ে। আর তোমার অ্যাক্সিডেন্টের পর দিন থেকে তোমার অক্লান্ত সেবা করেছে। বলতে পারো ওর সেবায় আজ তুমি সুস্থ। তোমার জন্য আল্লাহ তাআলার কাছে হাত তোলে অনেক কেঁদেছে এই মেয়েটা। বাবা মায়ের একমাত্র সন্তান, বাবার টাকার অভাব নেই, তবুও বুঝি না কেন ও তোমার জন্য এতটা করলো। সত্যি বলতে নিজের আপনজনেরও এত করে না। লামিয়া মাথা নিচু করে চোখের পানি ফেলছে। কি রে মা, এখনো কাঁদছিস কেন? দেখছিস না রোগীর জ্ঞান ফিরেছে। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি সবসময় নিজেকে ধিক্কার দিতাম। আমি ভেবেছি আমার জন্য হয়তো একটা নিরীহ মানুষের জীবন শেষ হয়ে গেল। আমাকে মাফ করে দিবেন প্লিজ। আমার ছেলে মানুষের জন্যই আজ আপনার এই অবস্থা। আপনি আমাকে মাফ না করলে আমি কিছুতেই শান্তি পাবো না। আমি কিছুই বলছি না। ওনার কথাগুলো যতই শুনছি ততই অবাক হয়ে যাচ্ছি। ডাক্তার পিছন থেকে বলে উঠলো, আরে লামিয়া মা, শান্ত হও। রোগীর তো একটু বিশ্রামের প্রয়োজন, ওকে একটু বিশ্রাম নিতে দাও। সবাই চলো আর রোগীর খাবারের ব্যবস্থা করো। এই বলে ডাক্তার আমাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে চলে গেলেন। আমি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। পরে কি হয়েছে আর মনে নেই। বিকেলে ঘুম ভাঙলো, চোখ খুলে দেখি একজন মধ্যবয়স্ক মানুষ সহ লামিয়া খাবার হাতে নিয়ে বসে আছে। আমার চোখ খোলা দেখে এগিয়ে এসে আমাকে ধরে পিঠে বালিশ দিয়ে বসালেন, ভেজা কাপড় দিয়ে মুখ মুছিয়ে দিলেন। আমি ওনার কাজ দেখে অবাক, আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। আঙ্কেল বলে উঠলেন, কেমন আছো বাবা এখন? আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আঙ্কেল। বাবা, তোমার বাসা কোথায়? হয়েছে পাপা, আগে উনি খেয়ে নিক, তারপর গল্প করো কেমন? আচ্ছা ঠিক আছে। তারপর ওনাকে নিজের হাতে খাইয়ে দেওয়ার জন্য প্রস্তুতি না দেখে আমি বললাম, খাবারটা এইদিকে দিয়ে দিন।
লামিয়া কিছুক্ষণ মন খারাপ করে আমার দিকে তাকিয়ে থেকে বলল, নিজের হাতে খেতে পারবেন তো? আমি কিছু বলছি না, সত্যি নিজের হাতে তুলে খাওয়ার মতো অবস্থা আমার নেই, তাই মাথা নিচু করে আছি। আপনাকে অসুস্থ দেখে আর এই কয়েকদিন আপনাকে খাইয়ে অভ্যাস হয়ে গেছে, তাই খাওয়াতে চাচ্ছিলাম আর কি। সমস্যা নেই, আপনি চাইলে নিজের হাতেই খাইতে পারেন। আমি মাথা নিচু করে আছি। কি হলো বলেন, নিজের হাতে খাবেন কি? ধুর মা, তুই দেখতে পাচ্ছিস না ছেলেটার কি অবস্থা? আর জানিস না চুপ থাকা সম্মতির লক্ষণ? লামিয়ার কালো মুখটা এক ঝলক হাসি ফুটে উঠলো। পারবেও না আবার ভাব দেখাবেন। মুখটা এদিকে করেন, ছোট বাচ্চার মতো কি বলতে হবে হা করো? আমি ছোট বাচ্চার মতো করে খাচ্ছি, আর আঙ্কেল আমার অবস্থা দেখে হাসছেন। মনে হচ্ছে উনি খায়নি, তাই জিজ্ঞেস করলাম, আপনি খেয়েছেন? আরে বাবা বলো না, সেই কখন থেকে তোমার জন্য খাবার নিয়ে বসে আছে, তোমার ঘুম ভাঙার অপেক্ষায়। অনেক রিকোয়েস্ট করলাম খাইতে, কিন্তু তার এক কথা, ডাক্তার নাকি তোমার খাবারের ব্যবস্থা করতে বলেছে। পাপা চুপ করো তো, আগে ওনাকে খেতে দাও। আপনি কখন খাবেন? আপনাকে খাইয়ে তারপর আমি খাবো। আমি আর কিছু বললাম না, আমাকে খাওয়ানো শেষ করে আমার মুখ মুছে দিয়ে তারপর চলে গেলেন। আঙ্কেল আমার হাত ধরে বললেন, বাবা তুমি আমার মেয়েটাকে মাফ করে দাও, ও না জেনে তোমাকে ধাক্কা দিয়েছে। ও গাড়ি চালাতে পারে না, পরীক্ষা শেষ, তাই আমার কাছে বায়না ধরছিল গাড়ি চালানো শেখার জন্য। আমি ওকে ভালো করে না শেখাতেই ওর হাতে গাড়ি তুলে দিয়েছি। ওর কোনো দোষ নেই বাবা। ও তাহলে লামিয়া আর আমি একই ক্লাসের? আমি কিছু বলছি না, মাথা নিচু করে আছি। বাবা তুমি আমার মেয়েকে মাফ করে দাও। তোমাকে অ্যাক্সিডেন্ট করার পর একটা রাতও ভালো করে ঘুমায়নি বাবা। সব সময় তোমার জন্য কাঁদতো আর দোয়া করতো। আমরা কখনোই ওকে কারোর জন্য এতটা কাঁদতে দেখি নাই। আমরা সবাই আশা ছেড়েই দিয়েছিলাম যে তোমার জ্ঞান ফিরবে, কিন্তু আমার মেয়েটার অক্লান্ত সেবা আর আল্লাহ তাআলার রহমতে আজ হয়তো তুমি বেঁচে আছো। তুমি ওকে মাফ করে দাও বাবা। এখানে মাপ ছাড় কি আছে আঙ্কেল, বরং আমি আপনাদের কাছে ঋণী। আপনারা না হলে হয়তো আমি এতক্ষণ রাস্তায় কুকুরদের ক্ষুধা নিবারণের বস্তু হয়ে যেতাম। এভাবে বলো না বাবা, আল্লাহ তাআলাই উত্তম পরিকল্পনাকারী। যাই হোক, তোমার নাম কি বাবা? আমার নাম সালাফি ইসলাম। তোমার বাসা কোথায় বাবা? আমার বাসা দিনাজপুর। তো তুমি এখানে কেন? আঙ্কেলের কথা শুনে আমি মাথা নিচু করে ফেললাম। কি বলবো এখন? কি হলো বলো। এমনি আঙ্কেল, কাজের খুঁজে আসছি। ও তাই? কিন্তু আমার মনে হচ্ছে তুমি কিছু আমার কাছ থেকে লুকোতে চাচ্ছ। কি বলবো ভেবে পাচ্ছি না। তোমার ব্যাগে আমি তোমার সব সার্টিফিকেট দেখেছি। তুমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছো, তাই তো? এত ভালো ছাত্র তুমি, আর তুমি দিনাজপুর থেকে এখানে আসছো কাজ করতে? সত্যি করে বলো, না হলে আমি তোমাকে দিনাজপুর থানায় আবার পাঠিয়ে দিব। আঙ্কেলের কথা শুনে ভয় পেয়ে গেলাম। সব সত্যি বলছে আঙ্কেল, তবু এমন করবে না দয়া করে। এরপর আমার সাথে ঘটে যাওয়া সবকিছু আঙ্কেলকে বলতে লাগলাম। আঙ্কেল খুব মনোযোগ দিয়ে শুনছিল। এরপর সবকিছু বলে দেখে আঙ্কেলের চোখে পানি, চোখের পানি মুছে আমাকে বললেন, কি করতে চাচ্ছ এখন বাবা? জানি না আঙ্কেল, শুধু জানি আমাকে বড় হতে হবে। তুমি অনেক বড় হবে বাবা, আমার কথা মিলিয়ে নিও। আচ্ছা, এখন তুমি যাবে কোথায়? কেউ কি তোমার পরিচিত কেউ আছে? আমি মাথা নিচু করে ফেললাম। না আঙ্কেল। কোথায় থাকবে এখন? জানি না। তুমি চাইলে আমাদের বাসায় থাকতে পারো, যদি তোমার কোনো সমস্যা না থাকে। আঙ্কেলের কথা শুনে পেছন থেকে লামিয়ে এসে যা বললো তা শুনে যেন আমার শরীরে কারেন্টে শক খেলাম। মানুষ কিভাবে এমন হতে পারে? তুমি এসব কি বলছো পাপা? তোমার মাথা ঠিক আছে? তুমি ওনাকে এই অবস্থায় কোথায় যেতে বলছো? দেখতে পাচ্ছ না উনি কতটা অসুস্থ? আর ওনাকে যদি কোথাও যেতেই হয় তো উনি আমাদের সাথে যাবেন। কি বলছেন এসব আপনি? আমার জন্য যতটুকু করেছেন এতে অনেক, আর আপনাদের কাছে ঋণ বাড়াতে চাই না। বেশি বোঝেন কেন সব সময়? আর এই অবস্থায় আপনি কোথায় যাবেন শুনি? জানি না, কিন্তু কোথাও না কোথাও একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। কোথাও যাওয়া হচ্ছে না আপনার। আপনি আমাদের বাসায় যাবেন। যতদিন না সুস্থ হচ্ছে ততদিন আমাদের সাথে থাকবেন। আমি যেহেতু আপনার এই অবস্থা করছি, সেহেতু আপনাকে পুরোপুরি সুস্থ করার দায়িত্ব আমার। না, এ হয় না, আমি যাব। এখানে এই কথা শেষ করুন। আর একটা কথা বললে আমি যে কি করব নিজেও জানি না। লামের চোখের দিকে তাকিয়ে দেখি রক্তিম চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে ভয়ে মাথা নিচু করলাম। এত রাগ করার কি আছে, আমি যাবো তো। আমার কথা শুনে লামিয়ার আঙ্কেল আসতে লাগলো। দুদিন পর আমাকে ওনাদের বাসায় নিয়ে আসা হলো। আমাকে হুইল চেয়ারে করে আনা হয়েছে। বাসায় ঢোকার সাথে সাথে দেখি একজন মহিলা রাগান্বিত হয়ে দাঁড়িয়ে আছে। আমি তো ভয় ভয় শেষ। মহিলাটি আমার সামনে এসে বললেন, এই ছেলে, তোমার নাম কি?
আমি ভয়ে ভয়ে বললাম, আমার নাম সালাফি। তুমি নাকি আসতে যাচ্ছিলে না? বেশি বুঝতে শিখেছো তাই না? বোঝা ভালো, কিন্তু বেশি বোঝা ভালো না, বুঝছো? জি আন্টি। সেই কখন থেকে কি আন্টি আন্টি করছো? ছোট মা বলে ডাকবে, বুঝেছো? আমাদের ছেলে নাই, ছেলের মুখে মা ডাকটা শুনতে খুব ইচ্ছে করে। আমার ছোট মা বলতে কি খুব কষ্ট হবে? না, কেন কষ্ট হবে? এই কথা বলায় ছোট মা আমার কাছে এসে আমার গালে কপালে চুমু দিলেন। লামিয়া, যা তো, মা সালাফিকে তোর ঘরে নিয়ে যা, আর ওর খাবার আমি রেডি করেছি। আজকে আমার ছেলেটাকে নিজের হাতে খাওয়াবো। এই কথা বলে ছোট মা চলে গেলেন। লামি আমাকে তার ঘরে নিয়ে গেল। আমাকে নিয়ে গিয়ে আমার সামনে হাসতে লাগলেন। এভাবে হাসার কি আছে? মমের কথাই ভয় পেয়ে গেছিলেন তাই না? একটু ভাব নিয়ে বললাম, ভয় পাওয়ার কি আছে? আমি ভয় পাই না। জানা আছে ফাটা বেলুনের মতো চুপসে গেছিলেন, আবার উনি নাকি ভয় পান না। সত্যি ভয় পেয়ে গেছিলাম, তাই আর কিছু বললাম না। আমার মম পৃথিবীর সবচেয়ে ভালো মম, আমি যা বলবো সব শোনে, তাই বলছি ভয় পাবেন না। শুধু যা যা বলবে একটু মেনে চলার চেষ্টা করবেন। আচ্ছা, আমি আপনাকে বিছানায় শুয়ে দিচ্ছি, আপনি রেস্ট করেন। এই বলে আমাকে ধরে বিছানায় নিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা যে এত ভালো একটা পরিবার আমার কপালে রেখেছেন ভাবতেই পারিনি। সত্যি আজ প্রমাণ পেয়ে গেলাম যে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। শুয়ে শুয়ে অনেক কথা ভাবছি। বাড়ির কথা হঠাৎ করে মনে পড়ে গেল। খুব কান্না পাচ্ছে। জানি না বাড়ির সবাই কেমন আছে। অন্যদিকে বাড়িতে সবার খাওয়া দাওয়া একরকম বন্ধ হয়ে গেছে। মা অনেক চেষ্টা করছে বাবার সাথে কথা বলতে, কিন্তু বাবা কথা বলেনি। মা এখন প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার ফিরে আসার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আর অনেক কাঁদে। বাবার কারোর সাথে কথা বলে না, একদমই কথা বলা বন্ধ করে দিয়েছে। সবাই বাবাকে অনেক বোঝায়, কিন্তু বাবা কারো কথা শোনে না, শুধু কাঁদে। বড় আপু এখনো শ্বশুর বাড়ি যায়নি। আমার ভাই মাঝে মাঝে বাসায় যায়, আবার চলে আসে। সীমাপুর সবসময় বড় আপুর দেখাশোনা করে, বড় আপুকে হাসি খুশি রাখার চেষ্টা করছে, কিন্তু বড় আপু সবসময় মন খারাপ করে থাকে। আজকে আমান